পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন চলছে চরম উথাল পাথাল, যেখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সেখানে সরকার পক্ষ থেকে শুরু করে বিরোধী পক্ষ চারিদিকে নেতা গিয়ে সেটাকেও একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করার চেষ্টা করছেন। সন্দেশখালীর লোকজন হাহাকার করছেন, দিদি কিন্তু কলকাতা থেকে সন্দেশখালী পৌঁছাতে পারলেন না, কিন্তু জলপাইগুড়িতে ঠিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গেলেন। এদিকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে ইউসুফ পাঠানকে আপনি প্রার্থী করেছেন, তা হলেই বা বহরমপুর সিট যদি আমি না জিতি তো অতি অবশ্যই রাজনীতি ছেড়ে দেব। সেই অধীর রঞ্জন চৌধুরী আবার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে সাপোর্ট করছেন। মুর্শিদাবাদ, যেখানে দেখতে পাচ্ছি গৌরীশঙ্কর ঘোষকে করা হয়েছে প্রার্থী বিজেপির দিক থেকে, কিন্তু এতই গোষ্ঠীদ্বন্দ্ব যে ওনার গাড়িতে বিজেপির লোকজনই অ্যাটাক করছেন। সেখান থেকে আবার সিপিএম এরও দাপুটের নেতাকে দেওয়া হয়েছে টিকিট, করা হয়েছে ক্যান্ডিডেট সেলিম। অতি অবশ্যই সেই বিষয়ে ডিটেলে যাব। তার পাশাপাশি রয়েছে এবার বেশ কিছু চমক, যেমন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা দল ছেড়ে বিজেপিতে গেছে তারাই পেয়ে গেছে টিকিট, আর বিজেপির দল ছেড়ে যারা তৃণমূল কংগ্রেসে এসেছে তারাই পেয়ে গেছে টিকিট। দলের মধ্যে থাকা বেশ কিছু নেতাদের গালও ফুলেছে। আবার লোকজন, এই সমস্ত প্রার্থীরা যখন প্রচার শুরু করেছেন তখন লোকজনও বিষয়টাকে বেশ এনজয় করছে। মূল্যবান সময়, এই সমস্ত নেতাদেরকে ভোটের পর দেখা যাবে না, কিন্তু এখন মানুষজনের রান্নাঘর, মাঠে, ঘাটে, জঙ্গলে এমন কোনো জায়গা নেই যেখানে প্রচার করতে বাদ দিচ্ছেন প্রার্থীরা। অতি অবশ্যই সমস্ত বিষয়ের ওপর নজর রেখে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখে, কোন আসনে কোন নেতার প্রভাব বেশি, কোন নেতা সব থেকে বেশি দাপট রাখছে, কোন নেতা গুন্ডামি করতে পারছে, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আজকে নিয়ে চলে এসেছি ডিটেল পশ্চিমবঙ্গের লোকসভার এক একটা সিটের ডিটেল বিশ্লেষণ। যে ভিডিওর অপেক্ষায় আপনারা থাকেন ওপিনিয়ন পোল, সেটা নিয়ে আজকে চলে এসেছি। আর এটুকু আপনাদেরকে বলতেই পারি, এই ওপিনিয়ন পোল, যেহেতু আমি প্রত্যেক মাসেই আপনাদের সামনে ওপিনিয়ন পোল নিয়ে আসি, আর আজকের এই ওপিনিয়ন পোল রেজাল্টের সাথে মিলে যাবে, অনেকটাই অথেন্টিক আর অ্যাকিউরেট হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে ডিটেল ওপিনিয়ন পোল আমি এখান থেকে শুরু করছি। প্রথমেই আমরা যে সিটের ডিটেল বিশ্লেষণে যাব সেটা হচ্ছে দার্জিলিং, যেখান থেকে দেখে নেব বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে রাজু বিস্তা, যাকে আগের বারও প্রার্থী করা হয়েছিল, তিনিই ছিলেন সাংসদ। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে গোপাল লামাকে। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে রাজু বিস্তা, যাকে নিয়ে ভেবেছিলেন, অনেকেই ভেবেছিলেন যে উনি নাকি টিকিট পাবেন না, কিন্তু 80% উনি কনফার্ম ছিলেন যে আমিই টিকিট পাবো। আর সেদিকে আবার বিমল গুরুং, দার্জিলিং এর যথেষ্ট দাপুটে একজন নেতা, তিনিও সাপোর্ট করে দিয়েছেন রাজু বিস্তাকে। দার্জিলিং, যেখানে কখনোই তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি এখনো পর্যন্ত, দার্জিলিং যেখানে গেরুয়া ঝড় ছাড়ার কোনো কথা হতেই পারে না, হয়নি। আগের বারের রেকর্ড বলছে 4 লক্ষেরও ওপর বেশি মার্জিনে দার্জিলিং সিট দখলে গেছিল বিজেপির। অতি অবশ্যই এখান থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে কোন প্রার্থী কতটা ভারী, কার ওপর ভারী পড়েছে। একদমই তাই, দার্জিলিং রাজু বিস্তা, গোপাল লামার তুলনায় রাজু বিস্তার প্রভাব অনেক বেশি। সেখানে বিমল গুরুংয়ের সাপোর্ট পাওয়ার পর তো আরও বেশি দাপট হয়ে গেছে। তো এই মুহূর্তে দার্জিলিংয়ে ভোট হলে অতি অবশ্যই দার্জিলিং বিজেপির দখলে যাবে। নেক্সট আমি যাব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, যেখান থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে মনোজ টিগ্গাকে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রকাশ চিক বারিককে। আমরা যাব ইতিহাসে। ইতিহাস বলছে জন বার্লা, যিনি আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েও ছিলেন, জিতেও ছিলেন। প্রায় 2.5 লক্ষের ওপর বেশি ভোটের মার্জিনে বিজেপি দখল করেছিল আলিপুরদুয়ারকে। কিন্তু জন বার্লা, যার এগেনস্টে প্রচুর অ্যান্টি ইনকামবেন্সি ছিল, এবার মোটামুটি আমরা কনফার্ম ছিলাম যে জন বার্লা টিকিট পাবেন না, আর ঠিক তাই ঘটলো। উনি কিন্তু টিকিট পাননি, টিকিট পেয়েছেন মনোজ টিগ্গা। এবার আমরা আসবো তৃণমূল কংগ্রেস আর বিজেপির সাংগঠনিক গঠন, মানে সাংগঠনিক কতটা শক্তভাবে কাজ করেছে আলিপুরদুয়ারে। তো অবশ্যই বিজেপির দিক থেকে বরাবর আলিপুরদুয়ার সাংগঠনিকভাবে যথেষ্ট দাপট রাখে, যথেষ্ট স্ট্রং। এই মুহূর্তে আলিপুরদুয়ারে ভোট হলে অতি অবশ্যই আলিপুরদুয়ার বিজেপি। নেক্সট আমি যাব জলপাইগুড়ি। জলপাইগুড়ি, এখানে একটা কথা না বললেই নয়, উত্তরবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ড্যামেজটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, উত্তরবঙ্গ কিন্তু ততটাই ড্যামেজ করে এই তৃণমূল কংগ্রেসকে। তার মধ্যে জলপাইগুড়ি, যেখান থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে ডক্টর জয়ন্ত রয়কে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে নির্মল চন্দ্র রায়কে। প্রথমে আমি যাব ডক্টর জয়ন্ত রায়। ইনি আগের বারও কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন আর জিতেও ছিলেন।
বেশ যথেষ্ট নামকরা একজন ডাক্তার, লোকাল মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারেন, যথেষ্ট ভদ্রলোক অনুযায়ী নাম রয়েছে, এমনই চিকিৎসক যখন রোগীর রক্তের প্রয়োজন হয় তখন বেডে নিজেই পাশে শুয়ে পড়ে রক্ত দিতে লাগেন, কিন্তু মার দাঙ্গা ঝামেলা অশান্তি থেকে নিজেকে একটু বিরত রাখেন। আচ্ছা, এবার যাব আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। ইনিই হচ্ছেন সেই, যখন ধূপগুড়িতে উপনির্বাচন হয়েছিল তখন ইনি দাঁড়িয়েছিলেন আর জিতেও ছিলেন, তাকেই টিকিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। যদি আপনাদেরকে জানিয়ে দিই যে জলপাইগুড়ি যেখানে আগের বারও বিজেপিরই লেহের ছিল, বিজেপি দখল করেছে, আর সেই জলপাইগুড়িতে এই ডক্টর জয়ন্ত রায়কে প্রচণ্ড পছন্দ করেন ওখানকার মানুষজন, প্রচণ্ড ভালোবাসেন ওখানকার মানুষজন। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে জলপাইগুড়ি বিজেপি। নেক্সট আমি যাব কোচবিহার বলতেই মনে পড়ছে দিনহাটা বলতেই মনে পড়ছে অশান্তি, যেখানে নিশীথ প্রামাণিককে করা হয়েছে প্রার্থী বিজেপির দিক থেকে। ময়দানে নেমে যদি বলে থাকি শুভেন্দু অধিকারীর পর কোনো নেতা ফাইট করছে, তাহলে হচ্ছে এই সেই নেতা নিশীথ প্রামাণিক, যিনি ময়দানে নেমে অশান্তি, মার, দাঙ্গা মানে চরমভাবে নিজের দাপট মানুষের সামনে তুলে ধরছেন। নেক্সট তৃণমূল কংগ্রেসের দিক থেকে যাকে প্রার্থী করা হচ্ছে তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। যদি এখানে জগদীশ চন্দ্র বাসুনিয়ার ততটা নাম নেই যতটা উদয়ন গুহর নাম উঠে আসছে। অন্যান্য এরিয়াতে যখন আমরা শুনতে পাই যে বিজেপির লোকজন নালিশ করেন যে পুলিশ আমাদের হয়ে কাজ করছে না, পুলিশ রাজ্য সরকারের, সেখানে উদয়ন গুহর সঙ্গে বারবার অশান্তিতে জড়িয়েছেন এই নিশীথ প্রামাণিক, দাঙ্গা লেগেছে দলে দলের কর্মীর মধ্যে। আর সেই উদয়ন গুহ অভিযোগ করছেন যে এখানকার পুলিশ নিশীথ প্রামাণিকের হয়ে কাজ করছে, আমাদের কথা শুনছেই না। অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছেন যে নিশীথ প্রামাণিক কতটা দাপট রাখছেন এই কোচবিহারে। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে কোচবিহার নিশীথ প্রামাণিক, কোচবিহার বিজেপি। নেক্সট আমি যাব রায়গঞ্জ বলতেই আপনাদের মনে পড়ে গেল ত্রিমুখী লড়াই। এখানে তো বরাবর ভোট কাটাকাটি হয়, এটাই ইতিহাস সাক্ষী রয়েছে, যেখান থেকে আমরা দেখব বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে কার্তিক পলকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। এখানে আবার কংগ্রেসও পিছিয়ে যায়নি, কংগ্রেসের দিক থেকেও দাপটের নেতাকে প্রার্থী করা হয়েছে, যা ভিক্টর নামে পরিচিত, আর ভালো নাম হচ্ছে আলী ইমরান। অতি অবশ্যই বুঝতেই পারছেন যে এখানে আবার হবে ত্রিমুখী লড়াই। আগের বারে রেজাল্ট বলছে যে ভোট কাটাকাটিতে প্রার্থী করা হয়েছিল তখন দেবশ্রী চৌধুরীকে, তিনি কিন্তু ভোট কাটাকাটিতে ইজিলি বেরিয়ে গেছিলেন। সেই দেবশ্রী চৌধুরী, আবার মনে করাচ্ছি, যখন পঞ্চায়েত ভোটে তিনি বিডিওর সঙ্গে ঝামেলা করেছিলেন সেই দেবশ্রী চৌধুরী তখন ভোট কাটাকাটিতে জিতে গেছিলেন। অতি অবশ্যই এইবারও ত্রিমুখী লড়াই হবে, আর তিন দিক থেকেই লড়াই জমবে। যেখানে আরেকটা টুইস্ট আছে, রায়গঞ্জ যেখানে কিন্তু 42% মাইনরিটি ভোট রয়েছে, আর এই 42% মাইনরিটি ভোট নিয়েই হবে খেলা, আর এখানেই হবে ভোট কাটাকাটি। তো অতি অবশ্যই এখানে বলতে বাধ্য হচ্ছি যে ভোট কাটাকাটি হলে কার্তিক পল ইজিলি বেরোবেন। যেমন ইতিহাস বলে না পুনরাবৃত্তি হয়, ঠিক সেই জিনিসটাই ঘটবে এই মুহূর্তে রায়গঞ্জে ভোট হলে রায়গঞ্জ বিজেপি। নেক্সট আমি যাব বালুরঘাট থেকে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে ডক্টর সুকান্ত মজুমদারকে, যিনি বিজেপির এখনো রাজ্য সভাপতি, বর্তমানে রাজ্য সভাপতি আপনারা জানেন। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে। এখানে অতি অবশ্যই দুটো প্রার্থীর মধ্যে আমরা কম্পেয়ার করে দেখবো, যেখানে প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। আর ডক্টর সুকান্ত মজুমদারের প্রচার করার স্টাইলটা একটু অন্যরকম। এখানে লিফলেট বানানো হয়েছে, গত 5 বছরে তিনি কি কি কাজ করেছেন তা পয়েন্ট টু পয়েন্ট লিখে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার। এখানে একটা ইনফরমেশন না দিলেই নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে পার্লামেন্টে পারফরমেন্সের দিক থেকে ডক্টর সুকান্ত মজুমদার টপ করেছেন, যেটা কিন্তু রাজনৈতিক ময়দান থেকে সরে এসে যদি বাঙালি হিসেবে দেখি তো আমাদের গর্ব করা উচিত। 543টা এমপির মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার টপ করেছেন, আর 596টা প্রশ্ন রেখেছেন পার্লামেন্টে। আর পার্লামেন্টে প্রশ্ন করতে গেলে কতটা যে পড়াশোনা করতে হয় সেটা খুব ভালো করেই আপনারা জানেন। তো যাই হোক, এটা গেল একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অতি অবশ্যই এবার একটু ইতিহাসে যাব। বালুরঘাট, যেখান থেকে ডক্টর সুকান্ত মজুমদার আগেও বেরিয়েছিলেন, বিজেপির দখলে গেছিল বালুরঘাট, কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে আবার ডক্টর সুকান্ত মজুমদারই বালুরঘাট দখল করবেন, কিন্তু ভোটের মার্জিন হবে অনেকটাই বেশি। বালুরঘাট বিজেপি। নেক্সট আমি যাব মালদা উত্তর, যেখানে আপনাদেরকে জানিয়ে দিই বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে, আর কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে মুস্তাক আলমকে।
এখানে আবার সেই একই খেলা হবে, ত্রিমুখী লড়াই, ভোট কাটাকাটি। যেখানে মাইনরিটির সংখ্যা রয়েছে 45%, এখানে আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি হবে। আর ঠিক ইতিহাস পুনরাবৃত্তি হবে, আগের বার যেমন খগেন মুর্মু ভোট কাটাকাটিতে বেরিয়ে গেছিলেন, আর এইবারও কিন্তু ঠিক এই মুহূর্তে ভোট হলে ভোট কাটাকাটিতে ইজিলি খগেন মুর্মু বেরিয়ে যাবেন। তো মালদা উত্তর বিজেপি। নেক্সট আমি যাব মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ যেখানে মাইনরিটির পার্সেন্টেজ রয়েছে 59%, আর যে সমস্ত সিট, যে সমস্ত লোকসভা সিটে আমরা দেখেছি যে 40 থেকে 50% মাইনরিটির পার্সেন্টেজ চলে গেছে, ভোট চলে গেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের জিতে যাওয়ার একটা কনফিডেন্সই আলাদা। যদিও এখানে একটু অন্যরকম গেম আছে, আপনাদেরকে জানিয়ে দিই বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরীকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে শাহনওয়াজ আলী রেহানকে, আর কংগ্রেসের দিক থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনিও যথেষ্ট দাপুটে একজন নেতা, তিনি হচ্ছেন ঈশা খান চৌধুরী। এখানেও কিন্তু সেম ভাবে ভোট কাটাকাটি হবে, কিন্তু 59% মাইনরিটি ভোট রয়েছে। আর মালদা দক্ষিণ বলুন বা বহরমপুর, এই সমস্ত সিট কিন্তু কংগ্রেসের পকেট সিট বললেও ভুল হবে না। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে ঈশা খান চৌধুরী ইজিলি বেরোবেন কংগ্রেসের দিক থেকে। মালদা দক্ষিণ দখল করতে চলেছে কংগ্রেস। নেক্সট আমি যাব জঙ্গিপুর যেখানে 63% ভোট রয়েছে মাইনরিটি। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই যে লাগোয়া যে সমস্ত জায়গা রয়েছে এগুলোতে আগে একচেটিয়া ভোট নিত কংগ্রেস, যেটা তৃণমূল কংগ্রেসের এই দলটা আসার পর থেকে মাইনরিটি ভোটে কিন্তু ভাগাভাগি শুরু হয়ে গেছে। এখন মাইনরিটি ভোট একদম একচেটিয়া তৃণমূল কংগ্রেসের পরে, কিন্তু বহরমপুর সিট এখনো পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীর তে মাইনরিটির অনেকেই ভোট দেন, যেহেতু কংগ্রেস একটা ভেতর থেকে আসে। অনেকেই এরকম রয়েছেন যারা মানে ব্লাডে কংগ্রেস রয়েছে, এই জন্য বহরমপুর সিট এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। কিন্তু এই জঙ্গিপুর, মুর্শিদাবাদ এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। যেখানে জঙ্গিপুরে আমরা দেখতে পাচ্ছি 63% রয়েছে মাইনরিটি ভোট। বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে ধনঞ্জয় ঘোষকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব মুর্শিদাবাদ যেখানে 69% ভোট রয়েছে মাইনরিটির। বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে আবু তাহের খান, আর সিপিএম এর দিক থেকেও কিন্তু যথেষ্ট দাপুটে নেতাকে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিম। কিন্তু এখনো পর্যন্ত প্রচারে সেইভাবে যদি বলে থাকি মোহাম্মদ সেলিম এগিয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, এখনো আবু তাহের খানের যথেষ্ট দাপট রয়েছে। এই মুহূর্তে ভোট হলে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বীরভূম যেখানে 39% রয়েছে মাইনরিটি ভোট, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী শতাব্দী রয় বলতেই আপনাদের মাথায় চলে এলো প্রচুর পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি, আর এদিকে প্রাক্তন আইপিএস যথেষ্ট একজন মানুষ হিসেবে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, যথেষ্ট ভালো মানুষ হচ্ছেন দেবাশিস ধর। আবার আরেকটা কথা না বললেই নয়, যবে থেকে মোদি এসে প্রচার শুরু করবেন তবে থেকে কিন্তু খেলা ঘুরতেও পারে, কিন্তু বীরভূম একটা টাফ সিট, ফাইট হবে। এই মুহূর্তে ভোট হলে বীরভূম তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরীর পকেট সিট বললেও ভুল হবে না। এখান থেকে আমি যদি বলে থাকি যে বিজেপির দিক থেকেও ভালো একজন প্রার্থী দেওয়া হয়েছে ডক্টর নির্মল সাহা। লোকালিটিতে যদি নাম জিজ্ঞেস করা হয় তো ওনাকে কিন্তু অনেকেই চেনেন, কিন্তু ওই যে অধীর রঞ্জন চৌধুরীর পকেট সিট হচ্ছে বহরমপুর। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকেও প্রার্থী ভালোই দেওয়া হয়েছে, যদিও বহিরাগত, যদিও গুজরাটের, কিন্তু প্রার্থী ভালো। যা ভোট কাটবে ইউসুফ পাঠান, যার জন্য অধীর রঞ্জন চৌধুরীর অ্যানাউন্সমেন্ট মানে যখন থেকে প্রার্থী তালিকা বেরিয়েছে একটু রাগও হয়েছিল। যাই হোক, সে বিষয়ে যাব না। এই মুহূর্তে ভোট হলে বহরমপুর কংগ্রেস, বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী। নেক্সট আমি যাব বোলপুর যেখানে মাইনরিটির সংখ্যা কিন্তু 29%। এখানে বিজেপি সাংগঠনিক দিক থেকে এখনো পর্যন্ত সেইভাবে শক্তপুক্ত হতে পারেনি, সেইভাবে দাঁত ফোটাতে পারেনি। বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে অসিত মালকে। দুজন প্রার্থীর মধ্যে কম্পেয়ার করলে অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বোলপুর অসিত মাল, বোলপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব কৃষ্ণনগর, যেটা আপনারা খুব ভালো করে জানেন বিজেপির দিক থেকে প্রার্থী এখন চর্চায় রয়েছেন, ভীষণ চর্চিত একজন প্রার্থী অমৃতা রায়, যার সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই কথা বলেছেন। আবার তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী হচ্ছে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র, যার এগেনস্টে অলরেডি ইডি সিবিআই তদন্ত চলছিল। ফেমা অ্যাক্ট অলরেডি ছিল, এখন আবার পিএমএলএ অ্যাক্টে ওনার এগেনস্টে প্রচুর পরিমাণে তদন্ত আর ধারা নতুন করে লাগু হয়েছে পিএমএলএ। যাই হোক, পুরো বিষয়টাই আপনারা জানেন। এখানে আপনারা এটাও জানেন যে কৃষ্ণনগরে একটা
টাফ ফাইট হতে চলেছে, এতটাই টাফ ফাইট যতক্ষণ না মোদি আসছে ততক্ষণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না, কারণ মোদি লেহারে এই সমস্ত সিট, এই বীরভূম, কৃষ্ণনগর, এগুলো ক্লিন সুইপও হয়ে যেতে পারে, আবার আটকে যেতেও পারে। কিন্তু যাই হোক, এই মুহূর্তে ভোট হলে কৃষ্ণনগর মহুয়া মৈত্র, কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব আসানসোল। আসানসোল থেকে পবন সিং, আপনারা জানেন বিজেপির দিক থেকে ওনাকে টিকিট দেওয়া হয়েছিল, যদিও এখনো পর্যন্ত সিটটা কনফিউশন, তাও শোনা যাচ্ছে সূত্র মারফত যে পবন সিংকেই দাঁড় করাবে ভারতীয় জনতা পার্টির দিক থেকে। তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন যে শত্রুঘ্ন সিনহা, যেখানে মাইনরিটির ভোট পার্সেন্টেজ খুব একটা বেশি নয়, 10 to 15%, কিন্তু এই মুহূর্তে ভোট হলে আসানসোল তৃণমূল কংগ্রেস, আসানসোল শত্রুঘ্ন সিনহা। নেক্সট আমি যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুর বলতে সৌমিত্র খাঁ, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলতে মুখস্থ হয়ে গেছে আমাদের সুজাতা খাঁ, কিন্তু সৌমিত্র খাঁয়ের পপুলারিটি যথেষ্ট বেশি। প্রার্থীর তুলনায় যদি যাই তো সৌমিত্র খাঁ অনেকটাই এগিয়ে। ওনার প্রচার করার স্টাইল, ওনার মানুষের মাঝে পৌঁছানোর স্টাইল, আর আগের বারও যেহেতু উনি জিতেছিলেন তার জন্য অ্যান্টি ইনকামবেন্সি একদমই নেই সৌমিত্র খাঁয়ের এগেনস্টে। তো অবশ্যই এই মুহূর্তে ভোট হলে বিষ্ণুপুর বিজেপির দখলে। নেক্সট আমি যাব বর্ধমান দুর্গাপুর, চর্চিত সিট। বর্ধমান দুর্গাপুর এখন তো মুখস্থ হয়ে গেছে। কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর বিজেপির দিক থেকে দাপুটে নেতা, প্রচন্ড একদম অ্যাগ্রেসিভ, একদম কঠোর বিজেপি দিলীপ ঘোষ। প্রচারে নামার পর থেকে তিনি যেভাবে ডায়লগের পর ডায়লগ দিয়েছেন তাতে একদম ছেয়ে গেছেন দিলীপ ঘোষ। আর কীর্তি আজাদের ক্ষেত্রে আমরা যা দেখলাম তাতে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে কীর্তি আজাদকে মন্দিরে মন্দিরে এখন গিয়ে বসে থাকতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, আর অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। অতি অবশ্যই বলতেই হয় এই মুহূর্তে ভোট হলে বর্ধমান দুর্গাপুর বিজেপির দখলে, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ। নেক্সট আমি যাব পূর্ব বর্ধমান, যেখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে ডক্টর শর্মিলা সরকারকে, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে অসীম সরকারকে। যদিও এই সিট নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি সাংগঠনিক দিক থেকে একদমই স্ট্রং নয়। এই মুহূর্তে পূর্ব বর্ধমানে ভোট হলে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস, পূর্ব বর্ধমান ডক্টর শর্মিলা সরকারের দখলে। নেক্সট আমি যাব রানাঘাট বলতেই আপনাদের মনে পড়ে গেল মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু এখানে রয়েছে। সিএএ হওয়ার পর অতি অবশ্যই আপনারা খুব ভালো করেই জানেন যে মতুয়া সম্প্রদায়ের একচেটিয়া ভোট বিজেপির দিকে যাবে, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থীও করা হয়েছে জগন্নাথ সরকারকে। ইতিহাস বলছে যে তিনি আগের বারও প্রার্থী হয়েছিলেন আর জিতেও ছিলেন, অর্থাৎ জেতা সাংসদ ওনাকেই আবার প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকার, যথেষ্ট দাপট রাখেন। আর এদিকে তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, যিনি বিজেপিতেই ছিলেন কিন্তু টিকিট না পাওয়ায়, এবার তিনি ভেবেছিলেন যে টিকিট পাবেন, কিন্তু টিকিট না পাওয়ায় তৃণমূল কংগ্রেসে গেছেন, আর তৃণমূল কংগ্রেসে যেতেই ওনাকে প্রার্থী করে দেওয়া হয়েছে রানাঘাট থেকে। কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে রানাঘাট বিজেপির দখলে। নেক্সট আমি যাব হুগলি, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে লকেট চ্যাটার্জিকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে রচনা ব্যানার্জিকে। যেখানে মাইনরিটির পার্সেন্টেজ যদি দেখি তাহলে 15% মতো মাইনরিটি ভোট রয়েছে, কিন্তু লকেট চ্যাটার্জি যিনি আগের বারও জিতেছিলেন আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু ভোটের পর সেইভাবে ওনাকে দেখা না যাওয়ায়, কিন্তু যথেষ্ট ভালো একজন নেত্রী, কিন্তু সেইভাবে ওনাকে ভোটের পর দেখা না যাওয়ায় একটা হালকা অ্যান্টি ইনকামবেন্সি হুগলিতে তৈরি হয়েছিল লকেট চ্যাটার্জির বিরুদ্ধে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি হতেই আবার প্রত্যেকটা মানুষের মনে লকেট চ্যাটার্জি ছেয়ে গেছেন। অ্যাজ আ নেত্রী লকেট চ্যাটার্জিকে মানুষজন চাইছেন, আর উনি প্রচার করতে যথেষ্টভাবে শুরু করেছেন। তো অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে হুগলি বিজেপি। নেক্সট আমি যাব বনগাঁ বলতে আবার সেই মতুয়া সম্প্রদায়ের একচেটিয়া ভোট, আর শান্তনু ঠাকুরের কথা মনে পড়ছে। শান্তনু ঠাকুর, যাকে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। অতি অবশ্যই দুটো প্রার্থীর তুলনায় আপনারা বুঝতেই পারছেন যে শান্তনু ঠাকুর খুবই বিশাল দাপট রাখেন, আর মানুষজন শান্তনু ঠাকুরকেই চায়। এই মুহূর্তে ভোট হলে বনগাঁ বিজেপির দখলে। নেক্সট আমি যাব ব্যারাকপুর, প্রচণ্ড চর্চিত সিট। যে কয়েকটা সিট আমি বললাম আপনাদেরকে যে বীরভূম, এই ব্যারাকপুর, এইগুলো কিন্তু মোদি যখন প্রচার করতে নামবেন, প্রধানমন্ত্রী যখন প্রচার করতে নামবেন, তখন কিন্তু একটা মোদি লেহারে ক্লিন সুইপ হতে পারে। মোদি লেহার, এই একটা বিরাট বড় একটা সেন্টেন্স খুব প্রচলিত, সেটা হচ্ছে মোদি লেহার। এই লেহারে এই সমস্ত সিট বেরিয়ে যাওয়া খুব ইজি। ব্যারাকপুরে অর্জুন সিং, আপনারা খুব ভালো করে জানেন যে তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে ঢুকেই টিকিট পেয়ে গেছেন, আর বিজেপির দিক থেকে প্রার্থীও করে দেওয়া হয়েছে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পার্থ ভৌমিক।
যদি দুটো নেতার মধ্যে দাপট দেখে থাকি তাহলে অর্জুন সিংয়ের দাপট অনেকটাই বেশি, কিন্তু যেহেতু তিনি একবার এদিক ওদিক করেছেন যার জন্য বিজেপির বেশ কিছু নিচু কর্মীর যে সমস্ত কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের কিন্তু অর্জুন সিংয়ের প্রতি একটা ক্ষোভ রয়েছে। 2019 সালে যদি যাই সেক্ষেত্রে যে বিরাট কিছু মার্জিনে অর্জুন সিং বেরিয়েছিলেন তা কিন্তু নয়, কিন্তু ওই যে বললাম টাফ সিট টাফ ফাইট হবে, আর অর্জুন সিং যথেষ্ট দাপট রাখেন, যথেষ্ট দাপুটে একজন নেতা। মোদির প্রচার শুরু হলে অনেক কিছু ঘটতে পারে, এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই ব্যারাকপুর অর্জুন সিং। নেক্সট আমি যাব বাঁকুড়া, যেখান থেকে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে সুভাষ সরকারকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। সুভাষ সরকার যিনি আগের বারও জিতেছিলেন, ওনার এগেনস্টে একটা অ্যান্টি ইনকামবেন্সি যদিও তৈরি হয়েছে, কিন্তু এই মুহূর্তে ভোট হলে মার্জিন কমলেও বাঁকুড়া বিজেপির দখলে যাবে, বাঁকুড়া সুভাষ সরকার। নেক্সট আমি যাব পুরুলিয়া, যেটা হচ্ছে কুর্মী ভোট, আপনারা খুব ভালো করে জানেন, যেটা বিজেপির খাতায় কিন্তু পড়ে। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আগের বারও জিতেছিলেন। জ্যোতির্ময় সিং মাহাতো যাকে ভোটের পর মাঝে একটু হারিয়ে গেলেও তিনি আবার পুনরায় সামনে এসেছেন, পুরুলিয়ার মানুষজনের সাথে দেখাও করছেন, প্রচারও শুরু করেছেন, আর বিজেপির দিক থেকে ওনাকে প্রার্থীও করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী হচ্ছেন শান্তিরাম মাহাতো, তিনিও কিন্তু যথেষ্ট প্রচার শুরু করেছেন, কিন্তু পুরুলিয়া এই মুহূর্তে ভোট হলে মার্জিন কমলেও পুরুলিয়া বিজেপির দখলে, পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো। নেক্সট আমি যাব আরামবাগ, শুভেন্দু অধিকারী র্যাডারের একটা সিট, যেখানে একদম দেখভাল করছেন শুভেন্দু অধিকারী, আর একদম টার্গেট নিয়েছেন যে আরামবাগ বিজেপির বার করবেই, কারণ আগের বারের সাক্ষী রয়েছে আমরা, ইতিহাস সাক্ষী রয়েছে যে যেখানে দেখেছিলাম যে প্রচুর কম ভোটে বিজেপি হেরে গেছিল, আর প্রচুর কম ভোটে অপরূপা পোদ্দার সেখান থেকে বেরিয়ে গেছিলেন, আর অপরূপা পোদ্দারের এগেনস্টে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি ছিল। তৃণমূল কংগ্রেসের দিক থেকে যে ওনাকে প্রার্থী করা হবে না সেটা আমরা মোটামুটি আঁচ লাগাতে পেরেছিলাম। তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে অরূপ কান্তি দিগারকে, যিনি নাকি পেশায় একজন উকিল। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে আরামবাগ বিজেপির দখলে। নেক্সট আমি যাব শ্রীরামপুর, যেখানে ফুরফুরা শরীফ রয়েছে, এটাও আপনারা খুব ভালো করেই জানেন, যেখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে কল্যাণ ব্যানার্জিকে, বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে কবির শঙ্কর বোসকে। এখানে অতি অবশ্যই কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, আপনারা জানেন, ওনাকে লোকজন পছন্দও করেন না, উনি মিডিয়াদের সঙ্গে কেমন ব্যবহার করছেন সেটাও জানেন, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে শ্রীরামপুরে এই মুহূর্তে ভোট হলে ইজিলি তৃণমূল কংগ্রেস বেরোবে। শ্রীরামপুর একটা টাফ ফাইটও হওয়ার চান্স যদিও একটা টাফ ফাইট হওয়ার চান্স রয়েছে, কারণ সৌগত রায় বলুন বা কল্যাণ ব্যানার্জি এরকম নেতাদেরকে কিন্তু মানুষজন আর সেভাবে পছন্দ করছে না, হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু তারপরেও এই মুহূর্তে ভোট হলে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের দখলে। নেক্সট আমি যাব হাওড়া, যেখানে মাইনরিটির ভোট অফ পার্সেন্টেজ রয়েছে 26% মতো। বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে রথিন চক্রবর্তীকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে প্রসূন ব্যানার্জিকে। এই হাওড়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এই সমস্ত জায়গায় আপনারা খুব ভালো করে জানেন যে মমতা ফ্যাক্টর বিশাল কাজ করে, উনিও নিশ্চয়ই প্রচার করতে তো নামবেনই ময়দানে, আপনারা সেটাও জানেন। হাওড়া এই মুহূর্তে ভোট হলে হাওড়া তৃণমূল কংগ্রেসের দখলে, হাওড়া প্রসূন ব্যানার্জি। নেক্সট আমি যাব বারাসাত, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে স্বপন মজুমদারকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে কাকুলি ঘোষ দস্তিদার, যিনি আগেরবারও এমপি ছিলেন আর জিতেও ছিলেন, যথেষ্ট ভালোভাবে জিতেছিলেন, উনি এখন প্রচার করতেও শুরু করে দিয়েছেন। বারাসাত এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেসের দখলে। আমি যাব দমদম, আপনারা প্রত্যেকেই জানেন যে সৌগত রায়কে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে, কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তাকে, সিপিএম এর দিক থেকে প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে। এখানে ফাইট তো হবেই, একটা ঝামেলা, একটা বেশ ভালো সুইট, এখানে কম্পিটিশন হবে, যদিও সৌগত রায়ের এগেনস্টে এত পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি যে যাকে জিজ্ঞেস করা হচ্ছে সৌগত রায়কে নিয়ে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে, তারাই বলছেন যে কোনো কাজ করেন না, ভোটের পর দেখাও যায়নি, রাস্তাঘাটে কোনো কাজ হয়নি, আর ব্যক্তিগতভাবে সৌগত রায় নিজেও কিন্তু প্রার্থী হিসেবে দাঁড়াতে প্রথমে চাননি, তারপর দাঁড়িয়েছেন, সেটাও আমরা দেখতে পেলাম। অতি অবশ্যই এই সমস্ত সিটে তৃণমূল কংগ্রেসের একটা দাপট থাকে, এই দমদম বলুন, কলকাতা উত্তর বলুন, কলকাতা দক্ষিণ বলুন, এই সমস্ত সিট, একটুখানি হাওড়া, এগুলো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসে ভোট পড়ে, তাই এই মুহূর্তে ভোট হলে দমদম তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব উত্তর কলকাতা, যেখানে 15% হচ্ছে মাইনরিটি ভোট,
15%, কিন্তু তারপরেও সেখানে যেহেতু নগর কেন্দ্রিক উন্নয়নে বেশি ফোকাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই মমতা ব্যানার্জির ফেসে এখানে ভোট পড়ে, অর্থাৎ নগরের লোকজন সমস্ত মমতা ব্যানার্জিকে একচেটিয়া ভোট দেন। এখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে সুদীপ ব্যানার্জিকে, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। ইনি সেই তাপস রায় যিনি বিধায়ক পদ ছেড়ে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আর সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে এনাকে দাঁড় করানো হয়েছে, ক্যান্ডিডেট করা হয়েছে বিজেপির দিক থেকে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে তাপস রায়কে মানুষ হিসেবে লোকজন এতটাই পছন্দ করেন যে তৃণমূল কংগ্রেসেরই লোকজন যারা তাপস রায়কে পছন্দ করছেন তারাই বলছেন যে আমরা বিজেপিতে ভোট দেবো। ইভেন তাপস রায়ের বেশ কিছু পপুলারিটি এরকম রয়েছে যে মুসলিম সম্প্রদায়ের লোকজন এরকম বলছেন যে তাপস রায় যে দল থেকেই দাঁড়াবেন, সেটা বিজেপিরই হোক বা অন্য কোনো, আমরা তাপস রায়কে জেতাবো। কারণ তাপস রায়ের এগেনস্টে তাপস রায়ের হয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখতে পাচ্ছি, মানুষের সাপোর্ট দেখতে পাচ্ছি। তো অতি অবশ্যই উত্তর কলকাতায় অলরেডি দাঁত ফোটাতে শুরু করেছে বিজেপি, তাই এই মুহূর্তে ভোট হলে উত্তর কলকাতা বিজেপি। নেক্সট আমি যাব কলকাতা দক্ষিণ, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে, যথেষ্ট লড়াকু একজন নেত্রী। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে মালা রয়, যিনি আগেরবারও জিতেছিলেন। এই মুহূর্তে ভোট হলে কলকাতা দক্ষিণ মালা রায়, অর্থাৎ কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাবো ডায়মন্ড হারবার, যেখানে আইএসএফ এর নওসাদ সিদ্দিকী থেকে শুরু করে বিজেপি চরমভাবে বলছেন যে এইবার নাকি অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব নিয়ে হারাবেন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি। কিন্তু এখনো পর্যন্ত কেউই নাম দিয়ে উঠতে পারেননি, এখনো পর্যন্ত নমিনেশন ফাইল তো দূরের কথা, কেউ সামনেই আসেনি। একমাত্র প্রার্থী অভিষেক ব্যানার্জি হয়ে রয়েছেন ডায়মন্ড হারবারে। তো অতি অবশ্যই দাপট তো রয়েছেই। এই মুহূর্তে ভোট হলে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব উলুবেড়িয়া, যেমন আপনাদেরকে বলে দিই, বহরমপুর যেমন পকেট সিট কংগ্রেসের, মানে ওখানে কোনো চান্সই নেই। কাঁথি যেমন শুভেন্দু অধিকারীর জন্য বিজেপির একদম কনফার্ম সিট, সেরকমই উলুবেড়িয়াতে তৃণমূল কংগ্রেসের দাপট চরম বেশি। উলুবেড়িয়াতে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, যেখানে প্রার্থী করা হয়েছে সাজদা আহমদকে, আর বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে অরুণ উদয়পাল চৌধুরী। এই মুহূর্তে ভোট হলে উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেসের দখলে। নেক্সট আমি যাব যাদবপুর, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থিত করা হয়েছে যথেষ্ট ভালো ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে যথেষ্ট চর্চিত একজন ক্যান্ডিডেট, তারকা ফেস, তিনি হচ্ছেন সায়নী ঘোষ। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফ্যাক্টরও চরম কাজ করে। যাদবপুর সিপিএম এর গড় হলেও সিপিএমকে সেভাবে এখনো পর্যন্ত, ভোটের আর কয়েকটা দিন দেরি, কিন্তু সেইভাবে প্রচারে দেখা যাচ্ছে না। তাই এই মুহূর্তে ভোট হলে যাদবপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব জয়নগর, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে অশোক কান্ডারিকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে প্রতিমা মণ্ডলকে। এই মুহূর্তে ভোট হলে জয়নগর অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের দখলে। নেক্সট আমি যাব বসিরহাট, যেটাকে নিয়ে এই লোকসভার আগে চরমভাবে চর্চিত একটা আসন, যেখানে সন্দেশখালী শেখ শাহজাহান, এখন সিবিআই এতদিন পর্যন্ত অ্যারেস্ট হয়েছিলেন, এখন ইডি অ্যারেস্ট করে রেখেছেন শেখ শাহজাহানকে, প্রচুর মার্ডার কেস আবার নতুন করে ওপেন হচ্ছে। সন্দেশখালী একটা চর্চিত জায়গা, যেটাকে নিয়েই বসিরহাট, আর বসিরহাটে বিজেপির দিক থেকে একদম নজিরবিহীন করা প্রার্থী দেওয়া হয়েছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে তুলে এনে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে, যে প্রচার শুরু করেছেন আর মানুষের প্রচুর সাপোর্টও পাচ্ছেন এই রেখা পাত্র। আবার প্রধানমন্ত্রী নিজে কথাও বলেছেন এই রেখা পাত্রের সাথে, অর্থাৎ প্রচারের দিক থেকে বিজেপির ক্যান্ডিডেট যথেষ্ট এগিয়ে। বসিরহাটে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের দিক থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হচ্ছেন হাজি নুরুল ইসলাম। 2010 সালের দে গঙ্গা দাঙ্গাতে এনার একটা হাত ছিল, মাস্টার মাইন্ড ছিলেন, এরকম একটা কথাও উঠে আসছে। যদিও এই মুহূর্তে ভোট হলে বসিরহাট তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব ঝাড়গ্রাম, যেখানে বিজেপির দিক থেকে প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণত টুডুকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে। আর এই ঝাড়গ্রাম একদম অতি অবশ্যই বিজেপির লেহের, বিজেপি আবহাওয়া যাই বলবেন সেটা একটা প্রচুর পরিমাণে ফ্যাক্টর, এই ফ্যাক্টর অতি অবশ্যই কাজ করে। মোদি যে আবার বলছি প্রচারে নামলে এই সমস্ত সিট কিন্তু একদম পকেট সিট বিজেপির বললেও ভুল হবে না। তাই এই মুহূর্তে ভোট হলে ঝাড়গ্রাম বিজেপির দখলে। নেক্সট আমি যাব মেদিনীপুর, যে সিটটা চরমভাবে চর্চিত, যেখানকার দিলীপ ঘোষকে তুলে আপনারা জানেন যে বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড় করানো হয়েছে, আবার এদিকে অগ্নিমিত্রা পলকে দেওয়া হয়েছে মেদিনীপুর। অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থী, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া।
অলরেডি এই সিট মেদিনীপুর দিলীপ ঘোষের হাতে গড়া, এখানে বিজেপির লেহেরই অন্যরকম কাজ করে। অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে মেদিনীপুর অগ্নিমিত্রা পাল, মেদিনীপুর বিজেপি। নেক্সট আমি যাব তমলুক। হ্যাঁ ঠিকই, মানে চরমভাবে এই সিটটাকে নিয়ে চর্চা করা হয়েছে। এই সিটে প্রার্থী অ্যানাউন্সমেন্ট হওয়ার আগেই দেয়াল লেখন শুরু হয়ে গেছিল বিজেপির দিক থেকে। একদমই তাই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি অলরেডি প্রচার করতে নেমেছেন, উনি এখন প্রচারে গিয়ে বেশ কিছু বিধায়ককে হুঙ্কার পর্যন্ত দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন পুরোপুরি রাজনীতিতে নেমে পড়েছেন, গাট বেঁধে এখন গ্রাউন্ডে গিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, যিনি যদি দুটো প্রার্থীর মধ্যে আমরা কম্পেয়ার করে দেখে থাকি, তাহলে কোথায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর দেবাংশু ভট্টাচার্য, যার কোনো এক্সপিরিয়েন্সই নেই। আর এই সিটটা যদি কোথাও বলে থাকি যে তৃণমূল কংগ্রেস গিফট করে দিয়েছে বিজেপিকে, তাহলে সেটাও বলা ভুল না। আর দেবাংশু ভট্টাচার্যকে যে টিকিট দেওয়া হবে, এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জিরই একটা মানে প্ল্যানিং ছিল। অভিষেক ব্যানার্জিরই লবিতে এই সিটটা দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, অর্থাৎ বিজেপিকে গিফট করে দেওয়া হয়েছে। অতি অবশ্যই তমলুক বিজেপির দখলে। নেক্সট আমি যাব কাঁথি তমলুক। এই সমস্ত সিট তো একদম মানে বিজেপিরই দখলে, যেখানে কাঁথি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। যদি আমি এরকম বলে থাকি যে দার্জিলিং সব থেকে বেশি মার্জিনে বিজেপির জেতার পর যদি নেক্সট কিছু সব থেকে হিউজ মার্জিনে জেতা সিট হয়ে থাকে লোকসভার, তাহলে হচ্ছে সেটা এই কাঁথি, যেখান থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে, আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে। এই মুহূর্তে ভোট হলে কাঁথি বিজেপির দখলে। নেক্সট আমি যাব মথুরাপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বাপি হালদার। যথেষ্ট দাপট রাখেন, যথেষ্ট ভালোভাবে প্রচার করাও শুরু করেছেন। আর বিজেপির দিক থেকে প্রার্থী হচ্ছেন অশোক পুরকেত। এই মুহূর্তে ভোট হলে মথুরাপুর তৃণমূল কংগ্রেসের দখলে। নেক্সট আমি যাব ঘাটাল, যেখানে দেব ফ্যাক্টর প্রচুর পরিমাণে কাজ করে দীপক অধিকারী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর সেই জায়গায় হিরণ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি। এখানে দেব ফ্যাক্টর কাজ করে, আপনারা খুব ভালো করে জানেন, মানুষ দেবকে খুব পছন্দও করেন। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চরমভাবে এখন তিনি প্রচার করে যাচ্ছেন, কিন্তু হিরণ চ্যাটার্জি, যে তুলনায় আমি ভেবেছিলাম যে দুজন প্রার্থীর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে অতি অবশ্যই দীপক অধিকারী এগিয়ে, কিন্তু হিরণ চ্যাটার্জিও একদম জান প্রাণ দিয়ে প্রচার করা শুরু করেছেন। প্রচুর গ্রাউন্ড লেভেলে খাটছেন, মানে নিচু স্তরের কর্মীদের সঙ্গে পর্যন্ত দেখা করে নিজে চেষ্টা করছেন যে ঘাটাল সিট দখল করার। কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে ঘাটাল তৃণমূল কংগ্রেস। এই হলো পশ্চিমবঙ্গের 42টা আসনের ডিটেল বিশ্লেষণ, যেখানে আপনাদেরকে এটা না বললেই নয় যে যত দিন যাবে ততই আমাদের কাছে ইমেজ আরও বেশি ক্লিয়ার হবে। আর এই ওপিনিয়ন পোল আপনাদেরকে এটুকু বলতে পারি যে রেজাল্ট এলে মানে রেজাল্টের সাথে অনেক টাইম মিলে যাবে। আর যত দিন যাচ্ছে ততই কিন্তু অ্যাকিউরেট আর অথেন্টিক আমরা নিজেরাই বুঝতে পারছি যে কে জিততে পারে, কার দাপট কতটা বেশি। আর এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তো আরও বেশি আমাদের কাছে ইমেজ ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু বেশ কিছু সিট রয়েছে যেটাকে নিয়ে এখনো কনফিউশন রয়েছে, যেখানে আমরা মনে করছি যে টপ সিট হতে পারে, সেটা হতে পারে ব্যারাকপুর, সেটা বীরভূম হতে পারে। এই সমস্ত সিট কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে প্রচারের ওপর। এখনো কিন্তু সেইভাবে প্রচার শুরু হয়নি, আর শুরু হবে এটাও আমরা খুব ভালো করে জানি। আজ থেকে আর হয়তো 4-5 দিন 6 দিন পরই প্রচারে নামবে বড় একদম সেই নরেন্দ্র মোদী নিজেও চলে আসবেন বঙ্গে প্রচার করতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চারিদিকে ঘুরতে লাগবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের আবহাওয়া একদম ইউ টার্ন নেবে, পুরো ঘুরে যাবে, পুরো আবহাওয়ার এমন পরিবর্তন ঘটবে যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সিট যেতে চলেছে কার দখলে। আর মোদী কারেন্ট যে কি পরিমাণ কাজ করে সেটা রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গায়, ছত্তিশগড়, এই সমস্ত জায়গায় ইলেকশন দেখে আপনারা খুব ভালোই বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।